নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকে একটি রহস্য রোমাঞ্চ গল্প, বটুকবাবুর ছুরি, লেখক অজেয় রায়। চোরাবাজার থেকে বেরিয়ে হ্যারিসন রোডে এসে দাঁড়ালেন বটুকবাবু। মাঝে মাঝে অফিস ফেরতার তিনি এই বাজারে এসে ঢু মেরে যান। এখানে বেশিরভাগই সেকেন্ড হ্যান্ড জিনিস, কাজেই নতুনের চেয়ে দাম কম, অনেক সময় রীতিমতো সস্তাই মেলে। বটুকবাবু চোরাবাজারে এসে টুকিটাকি জিনিস দেখেন, কেনাকাটি করেন কদাচিৎ, তবে দাম টামগুলো ধারণা করে রাখেন, ভবিষ্যতে সুবিধা হলে কেনা যাবে ভেবে। আজ কিন্তু সত্যি একটা জিনিস কেনার ইচ্ছা ছিল, একটা ছুরি। একটা ছুরি ছিল তার, বহু বছর ব্যবহারে ক্ষীণ হয়ে গতকাল সেটি একখণ্ড শক্ত পিচবোর্ড কাটতে গিয়ে দেহ রক্ষা করেছে। একেবারে মাঝখান থেকে দুয়াতখানা। কয়েকটা ছুরি দরদস্তুর করলেন বটুকবাবু, কিন্তু কেনা হয়ে উঠল না শেষ পর্যন্ত। যেটা পছন্দ হলো দাম পোষালো না, আর কম দামি জিনিস যা দেখলেন তা মনে হলো টিকবে না বেশি। বড় রাস্তার ফুটপাত বেয়ে বটুকবাবু অল্প কিছু দূর এগিয়েছেন। এমন সময় কি একজন খাটো গলায় তার খুব কাছ থেকে ডেকে বলল, ছুরি নেবেন স্যার? ভালো ছুরি আছে। কে? বটুকবাবু চমকে তাকালেন। বছর 16-17 একটা ছেলে, পরনে নীল রঙের হাল ফ্যাশনি ট্রাউজার্স এবং চকরা বকরা হাওয়াই শার্ট, শার্টের অর্ধেক বোতাম খোলা, পায়ে রবারের চপ্পল, চুলে বাহারি টেরি, শীর্ণ মুখে পানের ছোপ ধরা এক সারি এবড়ো খেবড়ো দাঁত বের করে ধূর্ত হাসল ছেলেটা। একদম বখাটে টাই, ছোকরা পকেটমার গোছের কিছু হওয়া আশ্চর্য নয়। বটুকবাবু আড়ষ্ট হয়ে থতমত খেয়ে আওড়ালেন, হ্যাঁ মানে ছুরি একটা আছে। ছুরি? ছেলেটা আরো কাছে ঘেঁষে এলো। সে দুহাত জোর করে বটুকবাবুর বুকের কাছে তুলল এবং প্রায় ম্যাজিকের মতো তার হাতের চেটোর মধ্যে আবির্ভূত হলো একখানা ছুরি। সে তার দেহ দিয়ে ছুরিটা আড়াল করে দাঁড়াল, যাতে চলমান পথচারীর কৌতূহলী দৃষ্টি সেটা সহজে না দেখতে পায়। তারপর নিচু গলায় বলল, দারুণ চাকু স্যার, দেখুন। ছুরিখানা এক নজরে দেখেই বটুকবাবুর ধারণা হলো চমৎকার জিনিস। অন্তত 6 ইঞ্চির বেশি লম্বা ফলাটা চকচক করছে, পিতলের চওড়া হাতল। এ বস্তুর ঢের দাম। তবু জিজ্ঞেস করলেন, কত? 10 টাকা। ছেলেটা ইতিমধ্যে মুঠোর ভিতরে ছুরি লুকিয়ে ফেলেছে। সে কেমন সন্তুষ্টভাবে ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক চাইছে। 10 টাকা দেওয়ার সঙ্গতি নেই বটুকবাবুর, কিন্তু এ ছুরির দাম ওর চেয়ে খুব কমবে বলে মনে হয় না। তিনি মাথা নেড়ে বললেন, না থাক। কত দেবেন? অধীর কণ্ঠে প্রশ্ন করলো ছেলেটা, যেন তার ভারী গরজ। ছুরিখানা বিদায় করতে পারলে সে বাঁচে। বটুকবাবু দুম করে বলে বসলেন, 2। ছেলেটা হাঁ হয়ে গেল, বলল, সে কি? জিনিসটা দেখুন, বাজারে কি দাম হবে জানেন? না ভাই, পারবো না। ছেলেটা হতাশ ভাবে বলল, আচ্ছা, আর 2 টাকা দিন। আর 1 টাকা দিতে পারি, তার বেশি নয়। তাই দিন। বটুকবাবু পকেট থেকে 3টে টাকা বের করা মাত্র ছেলেটা তার ছুঁ মেরে নিয়ে তার হাতে ছুরিটা গুঁজে দিল। বটুকবাবু কেমন দ্বিধায় পড়লেন। এত সস্তায় দিয়ে দিল, জিনিসটা সত্যি ভালো তো না ভুল করলেন? আমতা আমতা করে বললেন, ছুরিটা ভালো হবে তো? বেশ কাটা টাটা যাবে তো? টিকবে তো? ছেলেটা যাবার জন্য মুখ ঘুরিয়েছিল। এবার সে ফিরে দাঁড়ালো, তার মুখে বাঁকা হাসি। সে চাপা স্বরে বলল, জরুর কাটা যাবে স্যার। কার হাতে চাকু জানেন? কথাটা বলে সে বিচিত্র এক ভঙ্গি করল এবং পরক্ষণেই ঘুরে দ্রুত মিলিয়ে গেল ভিড়ের মাঝে। বটুকবাবু কয়েক মুহূর্ত হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। কি বোঝাতে চাইল ছেলেটা? যাকে ভেবে লাভ নেই,
ছুরিখানা পকেটে ফেলে তিনি তাড়াতাড়ি চলতে শুরু করলেন। অনেকখানি হেঁটে খানিক বাসে চড়ে অবশেষে বটুকবাবু যখন কালীঘাটে তার বাসায় পৌঁছলেন তখন সন্ধ্যা নেমেছে। একটা প্রকাণ্ড পুরানো আমলের ইট বের করা বাড়ি, এক গাদা ভাড়াটে পায়রার খোপের মতো টুকরো টুকরো অংশ নিয়ে আছে। নিচের তলায় একটা দরজার তালা খুলে ভিতরে ঢুকলেন বটুকবাবু। সুইচ টিপতে একটা কম পাওয়ারের বাল্ব জ্বলে উঠল। খুপড়ি ঘর, দেওয়াল ও ছাদের জায়গায় জায়গায় পলেস্তার খসে পড়েছে। ঘরে একখানা তক্তপোষ, একটা টেবিল, একটা টুল ও একটা আলনা, ব্যাস শুধু এই আসবাব। বেশি কিছুর জায়গাও নেই। ঘরের কোণে ট্রাঙ্ক ও বাস্ক আর কয়েকটি বাসনপত্র। শ্রীযুক্ত বটকৃষ্ণ দাস ওরফে বটুকবাবু একা থাকেন। বছর ৪৫ বয়স, বিয়ে থা করেননি, কিন্তু দায় দায়িত্ব আছে। মেদিনীপুর জেলার গ্রামে তার দেশের বাড়িতে থাকেন বিধবা দিদি ৩ ছেলে মেয়ে নিয়ে। তাদের ভার বটুকবাবু, মাসে মাসে টাকা পাঠাতে হয়। বউবাজারে এক সওদাগরি অফিসে সামান্য মাইনে চাকরি করেন তিনি। গোবেচারি ভালো মানুষ লোক, কারো সাথে পাঁচে নেই। গোলমাল হাঙ্গামা দেখলে সবাই এড়িয়ে চলেন। অফিস করে ফিরে সোজা নিজের কুঠুরিতে ঢোকেন, পারত পক্ষে বের হন না। তবে মাঝে মাঝে অফিস থেকে বাসায় ফিরতে দেরি হয়। বটুকবাবু বই বাঁধাইয়ের কাজ জানেন। অফিস ফেরত কোনো কোনো দিন চলে যান এক দপ্তরির কাছে, সেখানে বই বাঁধাই করেন। কোনোদিন তার সাহায্য দরকার হলে দপ্তরি খবর পাঠায়, দুটো বাড়তি পয়সা রোজগার হয়। অবসর সময় ঘরে বসে অর্ডার নিয়ে বই খাতা বাঁধা। এমনি বটুকবাবুর জীবন একঘেয়ে, খুবই টেনে টুনে চালান। বেশি পয়সা খরচ করে কোনো ফুর্তি করা বা শখ মেটানোর ক্ষমতা তার নেই, কিন্তু মানুষটি কল্পনা বিলাসী। বাইরে যখন সূর্য অস্ত যায় নিজের খাটে শুয়ে শুয়ে হরেক রকম কল্পনা করেন, যা করতে স্বাদ হয় কিন্তু সাধ্য নেই। সুখের বিষয় এর জন্য পয়সা লাগে না, কেবল মনের রুদ্ধ দ্বারগুলি খুলে দাও। নাগালের বাইরের জগতের কত অজানা দেশ, অজানা অদেখা মানুষজনের দৃশ্য কল্পনার রঙে বাস্তব হয়ে ফুটে ওঠে। কল্পনায় কত আমোদ, কত আনন্দের স্বাদ নেয় মন। প্রাণটা হালকা হয়ে যায়, রঙিন হয়ে ওঠে। দিনগত একঘেয়েমি থেকে খানিক মুক্তি পায়। একটি পুরনো গাইড বুক আছে বটুকবাবুর। ভারতের দর্শনীয় স্থানগুলির বিবরণ আছে তাতে। সময় পেলে তিনি বইখানা পড়েন। ওই অপূর্ব জায়গাগুলিতে কিভাবে যাবেন, কি কি দেখবেন, কোথায় কোন ধর্মশালা বা হোটেলে থাকা যায় ইত্যাদি সম্বন্ধে যা যা লেখা আছে সব তার মুখস্থ। প্রতিবার পুজোর সময় ভাবেন, এবছর আর হয়ে উঠল না, সামনের বছর সুবিধা হলে বেরিয়ে পড়ব, অন্তত একটিবার ঘুরে আসব। আবার মনের নিভৃতে এও জানেন সামনের বছর কেন, কোনো কালেই হয়তো তার বেড়ানোর স্বাদ মিটবে না। এই কলকাতা শহরেই কাটাতে হবে বছরের পর বছর। বড়জোর ২-৪ বছর অন্তর একবার কয়েকদিনের জন্য দেশে যাওয়া, ব্যাস। বটুকবাবুর দেশের বাড়িখানা বিশাল, অট্টালিকা বলা চলে, তবে এখন জরাজীর্ণ, বহু শরিকে ভাগ হয়ে গেছে। মাত্র ২টি পরিবার ছাড়া এখন আর কেউ থাকে না ও বাড়িতে। ঠাকুরদার আমল অব্দি বটুকবাবুদের অবস্থা ভালো ছিল, তারপর পড়ে যায়। দেশের বাড়িতে একটা ভারী সুন্দর মোমবাতি দান পেয়েছিলেন বটুকবাবু। ঠাকুমার সিন্ধুকে ছিল নকশা কাটা কুচকুচে কালো কাঠের স্ট্যান্ড, তার মাথায় বিলিতি কাঁচের ঘেরাটো। কলকাতায় ঘরের তাকে সাজিয়ে রেখেছেন জিনিসটি, মোমবাতিও লাগিয়ে রেখেছেন, তবে সে মোম জ্বালেন না কখনো। ইলেকট্রিক আলো না থাকলে বরং লণ্ঠন ব্যবহার করেন। মোমবাতি দানটার দিকে তাকিয়ে তাকিয়ে পূর্বপুরুষের কত বিচিত্র বিলাস, ঐশ্বর্য গরিমা কল্পনায় ভাসে। বটুকবাবু শুনেছেন তার বাবার এক ঠাকুরদা ছিলেন দুর্ধর্ষ প্রকৃতি, নাকি তিনি ডাকাতিও করতেন লুকিয়ে লুকিয়ে। ওই দুর্দান্ত পুরুষটির রক্তধারা কি আমার ধমনীতে বইছে, এই ভেবে তিনি রোমাঞ্চিত হন, আবার হাসিও পায়।
বটুকবাবু একবার একটা চমৎকার সেকেন্ড হ্যান্ড ফাউন্টেন পেন কিনেছিলেন, একেবারে জলের তরে। পেনটা হাতে নিয়ে ভাবতে বসতেন, কে ব্যবহার করতো এই কলম, হয়তো কোনো সাহিত্যিক, কি লিখেছেন এইটি দিয়ে, কেমন তিনি দেখতে ছিলেন। বরাত মন্দ, পেনটা কয়েকদিন বাদেই পিকপকেট হয়ে যায়। বাঁধাইয়ের জন্য যেসব বই আসে, রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার বা ঐতিহাসিক কাহিনী থাকলে বটুকবাবু তা পড়ে ফেলেন, কল্পনার খোরাক জোটে। বটুকবাবু বাইরের ধুতি, শার্ট, গেঞ্জি ছেড়ে লুঙ্গি পরলেন, হাত মুখ ধরে উনুন ধরিয়ে বারান্দার কোণে ছোট্ট রান্নাঘরে ভাত চাপালেন। তারপর শোয়ার ঘরেতে এসে পিচবোর্ড, কাগজ, আঠা, ছুঁচসুতো ইত্যাদি বাঁধাইয়ের সরঞ্জাম গুছিয়ে নিয়ে মেঝেতে বসলেন। এইবার তিনি নতুন কেনা ছুরিটা হাতে নিয়ে মন দিয়ে দেখতে থাকেন। না, ঠকিনি, উত্তম জিনিস, খুব মজবুত ইস্পাতে তৈরি, ছুরির একটা খাপ বানিয়ে নিতে হবে। কিন্তু এ বস্তু যেন বটুকবাবুর হাতে মানায় না। ছুরি কাটা কার ছিল? ছেলেটা অমন ভাবে বলল কেন? কার হাতে চাকু জানেন? কে ছিল এর ভূতপূর্ব মালিক? ছুরি না বলে একে বরং ছোড়া বলাই উচিত। ছোড়া শব্দটি উচ্চারণ করতেই এর ভূতপূর্ব মালিকের চেহারা নিয়ে একটা কল্পনা দানা বাঁধে। সে চেহারা, সে মুখ নিষ্ঠুর। যেখানে যত গুন্ডা বা খুনি জাতীয় লোক দেখেছেন বটুকবাবু, বা শুনেছেন যাদের কথা, যারা অনায়াসে ছোড়াছুরি চালায়, তাদের মূর্তি একের পর এক মনে ভেসে ওঠে, আর সব কজনকে মিলিয়ে একটা নৃশংস বিভৎস রূপ খাড়া করার চেষ্টা করে। এ ছুরিতে কি মানুষের রক্ত লেগেছে কখনো? বোধহয় লেগেছে। বোধহয় কেন, নিশ্চয়ই লেগেছে, হয়তো বারবার। মানুষের ভিতরকার আদিম পশুটা যখন লোভে ক্রোধে উন্মত্ত হয়ে আক্রমণ করেছে অন্য মানুষকে, এই ছুরি তার হাতিয়ার। হয়তো আমার মতো অনেক নিরীহ লোককে আঘাত করেছে এই ছুরি। আবার হয়তো গুন্ডাদের নিজেদের মধ্যে হানাহানির সময় তপ্ত নররক্তের স্পর্শ পেয়েছে শানিত ইস্পাত ফলা। ভাবতে ভাবতে গরম হয়ে উঠল বটুকবাবুর শরীর। ডান হাতের 5 আঙুলে শক্ত করে চেপে ধরলেন ছুরির বাঁটটা। বোধহয় এমনি ভাবে বাগিয়ে ধরা হতো ছুরিখানা। আর অমনি করেই ঝুঁকে হাত চালালেন বটুকবাবু। খ্যাচ! সামনে একটা প্যাকিং বাস্ক ছিল। শিশি, বোতল, কৌটো, কাঠের টুকরো, এমনি টুকিটাকিতে ঠাসা। বটুকবাবুর ছুরি বাস্কের পাতলা কাঠের গায়ে আমূল বিঁধে গেল। ফের হ্যাঁচকাটানে ঘুরে এলো ছুরি। বাহ! নিজের তৎপরতায় অবাক হয়ে গেলেন বটুকবাবু। বাহ, এখনো এত তাড়াতাড়ি হাত চালাতে পারি। গলাটায় কি ভীষণ দাঁড়, কিন্তু ফুটো হয়ে গেল যে বাস্কে। যাকে ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। তীব্র চোখে তিনি খুঁজতে থাকেন অন্য কোনো নিশানার সন্ধান। হঠাৎ বটুকবাবুর মনে হলো মুঠোর মধ্যে ছুরিটা যেন নড়ে চড়ে উঠল, যেন একটা জীবন্ত বস্তু। বুঝি ওর ঘুম ভেঙেছে, অস্থির হয়ে উঠেছে। তিনি শিউরে উঠে ছুরিটা ফেলে দিলেন। ঠং আওয়াজ তুলে সেটা নিশ্চল হয়ে পড়ে থাকে মেঝে। বটুকবাবু একটুক্ষণ সন্দিগ্ধ ভাবে তাকিয়ে রইলেন ছুরিখানার দিকে, তারপর হেসে উঠলেন জোরে। স্রেফ অতিরিক্ত কল্পনার ফল। ওই জড় ধাতব বস্তুটিতে প্রাণের কোনো চিহ্ন নেই, থাকতে পারে না, অসম্ভব। ঝকঝকে ফলাটা কেমন অসহায়, যেন এক হিংস্র সাপদ বন্দী হয়ে আছে। মৃদু হেসে বিড়বিড় করে ছুরিটাকে উদ্দেশ্য করে বললেন, ওহে, তোমার জারিজুরি খতম, আগের জীবন ভুলে যাও। এবার থেকে শুধু বোর্ড কাটো, কাগজ কাটো, আলু কাটো, বেগুন কাটো, ব্যাস, তার বেশি নয়। বটুকবাবু সত্যি সত্যি পিচবোর্ড কাটতে শুরু করলেন বইয়ের মলাটার জন্য। কচকচ করে আলু কাটলেন কয়েকটা। তবে তিনি অনুভব করলেন ছুরিখানা হাতে নিলেই বেশ চনমনে লাগে।
দেহে মনে কেমন উত্তেজনা ছড়ায়। অনেকক্ষণ ক্ষিপ্র গতিতে কাজ করলেন। কাজ মানে প্রধানত ছুরি দিয়ে এটা সেটা কাটাকাটি। অবশ্য ফাঁকে ফাঁকে উঠে গিয়ে রান্নাটা সেরে নিলেন। রাত হয়ে যাচ্ছে। বটুকবাবু কাজ বন্ধ করলেন, তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়লেন। ছুরিটার কথা ভাবতে ভাবতে তার ঘুম আসতে সময় নিল। পরদিন রাত প্রায় 9টা। বটুকবাবু বাসায় ফিরছেন। অফিসের পর গিয়েছিলেন দপ্তরির দোকানে, কিছু কাজ করেছেন, তাই ফিরতে দেরি হলো। বাড়ির কাছাকাছি এসে পড়েছেন। পাড়াটা ভালো নয়, কাছেই একটা বস্তি, সেখানে কিছু খারাপ ধরনের লোকের বাস। রাতে প্রায়ই বস্তিতে চেঁচামেচি হল্লার আওয়াজ ওঠে। ওখানকার গুন্ডাদের জোর জুলুম সইতে হয় পাড়ার ভদ্র বাসিন্দাদের। ছিনতাইও হয় কখনো কখনো। সরু রাস্তা, জোর এক পশলা বৃষ্টি হয়ে গেছে খানিক আগে, তার উপর লোডশেডিং চলছে। চারিদিক অন্ধকার, কেবল মেঘে ঢাকা ফালি চাঁদের আবছা আলোয় সামান্য নজর চলে। রাতে এমনিতেই এ পথে লোক চলাচল কম, আজ একেবারে জনহীন। রাস্তার এক পাশে কারখানা, তার লম্বা লম্বা টিনের শেড, অন্যদিকে উঁচু উঁচু বাড়ির খাড়া দেওয়ালের সারি। কারখানায় এখন ছুটি। অন্ধকার বাড়িগুলোয় কারো সারা শব্দ নেই, শুধু রেডিও নিঃসৃত এক তীক্ষ্ণ গানের সুর ভেসে আসছে ওপারের কোনো জানলা দিয়ে। বটুকবাবুর গা ছমছম করতে লাগলো। কতটুকু বেরোতে পারলে বাঁচি। বহুদিনের চেনা রাস্তা, তবু সাবধানে পা টিপে টিপে হাঁটতে হচ্ছে। কুয়া ওঠা পথে জল জমেছে জায়গায় জায়গায়, পা পড়লে মচকাবে। এই রাস্তা সিধে গিয়ে এক আড়াআড়ি রাস্তায় মিশেছে। বটুকবাবু বাঁ ধারে ঘুরবেন। এই মাথা মোড়ে পৌঁছে তিনি থমকে দাঁড়ালেন। কার চাপা আর্তস্বর কানে এলো। কি ব্যাপার? মোড়ের ঠিক মুখোমুখি আড়াআড়ি রাস্তা পেরিয়ে একখণ্ড ফাঁকা জমি। রাস্তা ও জমির সীমানা দিয়ে গেছে একটা নোংরা জলের নালা। বটুকবাবু কারখানার পাঁচিলের গায়ে ঘেঁষে এলেন। একটু আড়ালে থাকা ভালো। তারপর উঁকি মেরে অন্ধকার ফুঁড়ে উৎকণ্ঠিত দৃষ্টি মেললেন। রাস্তার ওপারে হাত 15 দূরে নালার ধারে দুটো ছায়া মূর্তি, চেনা যাচ্ছে না। কান খাড়া করলেন বটুকবাবু। দোহাই বাবা, আমি গরিব মানুষ। দাও ব্যাগ বের কর। এই তো। কাতর কণ্ঠে যে কথা বলল তাকে চিনতে পারলেন বটুকবাবু। হারান ঘোষ, এই পাড়াতেই থাকেন। বাজারে আলাপ হয়েছিল। ভবানীপুরে এক কাপড়ের দোকানে কাজ করেন। আর এই কর্কশ কণ্ঠের মালিককেও চিনতে ভুল হলো না তার। ওর নাম ছক্কু, মানে লোকে ওই নামেই ডাকে। লোকটা গুন্ডা, ভয়ঙ্কর স্বভাব। অনেক খুন জখমও নাকি ও করেছে। সবাই ওকে ভয় পায়। মাত্র মাসখানেক আগে এই ছক্কু বটুকবাবুর কাছ থেকে 5 টাকা নিয়ে নিয়েছিল। জোর করে, অবশ্য মুখে বলেছিল ধার। সন্ধে নাগাদ বাসায় ফিরছিলেন বটুকবাবু। বস্তির কাছে অতর্কিতে ছক্কু তার পথ আগলে দাঁড়িয়েছিল। একখানা চওড়া হাত বাড়িয়ে হুকুমের সুরে বলেছিল, দেখি দাদু, আপনার মানি ব্যাগটা। বটুকবাবু বাধ্য হয়ে ব্যাগ বের করে দিয়েছিলেন। ব্যাগে 5টি টাকাই মাত্র সম্বল ছিল। নোটখানা পকেটে পুরে গম্ভীর মেজাজে বলেছিলেন ছক্কু, ধার নিলেও শোধ দিয়ে দেব, তবে একটু মনে করিয়ে দেবেন মশাই, নইলে ভুলে যাই বড্ড জুট ঝামেলায় ব্যস্ত থাকি কিনা। ফলে বটুকবাবুকে মাসের শেষ সপ্তাহটা ডাল ভাত খেয়ে কাটাতে হয়েছিল। তরকারি কেনার সামর্থ্য হয়নি। ছক্কুর কাছে টাকা ফেরত চাইতে তার সাহসে কুলায়নি। চাইলেও দিত না নির্ঘাত, উল্টে ফ্যাসাদে পড়লেন। ছক্কুর কণ্ঠে বিকট উল্লাস শোনা গেল। বাহ, এই যে অনেক টাকা, বহুত আচ্ছা। সব নিও না বাবা, আজ মাইনে পেয়েছি, ঘরে যাব, অনেক ছেলেপুলের সংসার। অসহায় মিনতি জানালেন হারান বাবু। আহা, ঘাবড়াচ্ছেন কেন? ধার নিচ্ছে, শোধ দিয়ে দেব।
তবে একটু খেয়াল করিয়ে দেবেন। দোহাই বাবা। কাঁদুনি, ঘড়িটা খুলে নিনি তোর বাপের বাগ্যি, আর একটা কথা বললে দেব নালায় চুবিয়ে যা ভাগ। একটা ধাক্কা মারার আওয়াজ হলো। একটি ছায়া শরীর হোঁচট খেয়ে পড়লো মাটিতে। কড়া সুরে চক্ষুর শাসানি শোনা গেল। খবরদার, থানায় রিপোর্ট করলে জানে মেরে দেবো কিন্তু। হারানবাবুর খর্বকায় মূর্তি প্রায় দৌড়ে চলে গেল বটুকবাবুর সামনে দিয়ে। হয়তো আরো নির্যাতনের আশঙ্কায় পালিয়ে গেলেন। বটুকবাবু রুদ্ধশ্বাসে তাকিয়ে আছেন। নিরীহ শান্তিপ্রিয় ভদ্রজনের এমন দৃশ্য চোখে দেখাও বিপদ। সাক্ষী হলে গুন্ডার কোপে পড়ার সম্ভাবনা, মানে মানে সরে পড়াই কর্তব্য। অন্যদিন হলে তাই করতেন বটুকবাবু, নিঃশব্দে পিছিয়ে যেতেন গলির ভেতরে। অনেকখানি ঘুর হলেও অন্য পথে বাসায় ফিরতেন। কিন্তু আজ তিনি নড়তে পারলেন না। বটুকবাবুর মনে আজ কিন্তু লেশ মাত্র ভয় জাগেনি, বরং কি এক প্রচন্ড উত্তেজনায় মাথায় যেন আগুন ছুটছে। বিস্ফারিত চক্ষু, নিজের অজান্তে কখন তিনি বজ্রমুষ্টিতে আঁকড়ে ধরেছেন নতুন বাঁটটা। অন্যান্য জিনিসের সঙ্গে ছুরিটাও ছিল কাঁধের ঝুড়িতে। হারানবাবু চলে যাওয়ার পর চক্ষু একটুক্ষণ দাঁড়িয়ে রইল একই জায়গায়। ফস করে জ্বলে উঠল একটা দেশলাই কাঠি। চক্ষু সিগারেট ধরাচ্ছে। ঘোর কৃষ্ণবর্ণ পটভূমিতে সেই ক্ষুদ্র আলোক শিখা অতি উজ্জ্বল দেখাল। আগুনের আভায় স্পষ্ট হয়ে উঠল চক্ষুর রুক্ষ কঠিন মুখের খানিকটা, তার কোঁচকানো তামাটে গাল, মোটা গোঁফ, পুরো ঠোঁটের মাঝে লাগানো সিগারেট। আর দেখা গেল তার লাল রঙা গেঞ্জির বুক ও পেটের খানিক অংশ। সহসা বটুকবাবুর মুঠোর মধ্যে ছুরিখানা মোচড় খেয়ে ছটফট করে উঠল। তার সারা দেহে যেন বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল। দুরন্ত রাগ ও ঘৃণায় যেন চৌচির হয়ে গেল হৃৎপিণ্ড। চকিতে তিনি গুঁড়ি মেরে অল্প নিচু হলেন। সঙ্গে সঙ্গে তার ছুরিকাবদ্ধ ডান হাত বেরিয়ে এলো ঝুলির বাইরে। হাতটা উঁচু হলো, পিছনে হেলালো, এবং পর মুহূর্তে আকর্ণ টানা ছিলা যেমন আকর্ষণ মুক্ত হওয়া মাত্র ছিটকে এগোয়, তেমনি লাফ দিল সম্মুখে। তীরের মতো সাঁ করে উড়ে গেল ছুরিখানা। হেঁচকি তোলার মতো একবার আওয়াজ হলো, এবং জ্বলন্ত দেশলাই কাঠিটা হঠাৎ চক্ষুর হাত ফসকে পড়তে পড়তে গেল নিভে। চক্ষুর দীর্ঘ ছায়া শরীর কুঁকড়ে গেল। এলোমেলো ভাবে কয়েক পা ফেলে হেঁটে সে হুমড়ি খেয়ে পড়ল, মিশে গেল পথের আঁধারে। কিন্তু অস্পষ্ট আওয়াজ, ব্যাস। তারপর সব নিস্তব্ধ। থরথর করে কাঁপছেন বটুকবাবু। কি যে ঘটল ঠাউর করতে পারছেন না। সমস্ত তালগোল পাকিয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝি স্বপ্ন, অলিক। আচ্ছন্নের মতো তিনি পা চালালেন। বটুকবাবু টলতে টলতে ঘরে ঢুকলেন। কোনো রকমে ঘামে ভেজা জামাটা টেনে হিঁচড়ে খুলে ছুটে দিলেন আলনায়। রাতে ফিরতে দেরি হলে রান্না বান্নার হাঙ্গামা করেন না, মুড়ি টুড়ি যা হোক খেয়ে নেন। আজ কিন্তু খেতে রুচি হলো না। দারুণ অবসাদ ও ক্লান্তিতে তখনই মূর্ছিতের মতো লুটিয়ে পড়লেন বিছানায়। মুখে রোদ্দুরের তাত লেগে বটুকবাবুর ঘুম ভেঙে গেল। খোলা জানালা দিয়ে রোদ আসছে। বেশ বেলা হয়ে গেছে। ধর্মর করে উঠে বসলেন বিছানায়। মাথাটা যেন পাথরের মতো ভারী। অসহ্য যন্ত্রণা হচ্ছে। ডান কাঁধ টন টন করছে ব্যথায়, আর গা পুড়ে যাচ্ছে জ্বরে। গলা শুকিয়ে কাঠ। হাতড়ে হাতড়ে খাটের পাশে রাখা কুঁজো থেকে গড়িয়ে এক গ্লাস জল খেয়ে আবার তিনি শুয়ে পড়লেন। এমনকি গত রাত থেকে ঠায় জ্বলা ঘরের বাল্বটা নেবানোর শক্তিও পেলেন না। এরপর 3 দিন 3 রাত কোথা দিয়ে যে কেটে গেল বটুকবাবু ভালো টের পেলেন না।
ইতিমধ্যে প্রতিবেশী শ্যামবাবু কখন তার ঘরের ভেজানো দরজা ঠেলে ঢুকেছেন। জ্বর দেখে ডাক্তার ডেকে এনেছেন, ওষুধ এনে দিয়েছেন। শ্যামবাবু স্ত্রী তার সেবা যত্ন করেছেন, কিছুই প্রায় খেয়াল নেই। চতুর্থ দিনে বটুকবাবু জ্বর ছাড়ল। সকালবেলা তিনি ধীরে ধীরে কলতলায় গেছেন। আর এক ভাড়াটে বিষ্টুবাবু সেখানে দাঁতন করছিলেন। বটুকবাবুকে দেখে জিজ্ঞেস করলেন, কি দাদা, জ্বর পড়েছিলেন? এখন কেমন? ভালো, জ্বর ছেড়েছে। বেশ কাহিল দেখাচ্ছে। বিষ্টুবাবু কাছে সরে এলেন, সতর্ক চোখে চারপাশ দেখে নিয়ে ফিসফিস করেন, মশাই, শুনেছেন কাণ্ড? কি? সেই যে গুন্ডা না, চক্ষু খুঁয়েছে, আপনি জ্বরে পড়লেন সেই রাতে। কে পারলো? বটুকবাবু অবাক ভাবে বললেন, কে জানে, ছুরি মারেছিল, নালার ভিতর পড়েছিল মুখ থুমড়ে। সকালে আবিষ্কার হলো, পুলিশ এসে নিয়ে গেল বডি। একেবারে ডেট, পায় খুব হয়েছে। কে মানেছে ধরা পড়েনি, ওই আর কি। আর কোনো গুন্ডার কীর্তি, বেটারা এইভাবেই মরে। বাঁচলুম মশাই, আপদ গেছে। ছক্কু লোকটা আস্ত শয়তান, আমার 5 টাকা কেড়ে নিয়েছিল মাসে। লোকটাকে কবে জানি দেখলাম, খুব শিগগিরই। বটুকবাবু ভাবতে চেষ্টা করেন, না মনে পড়ছে না। রগের কাজটা টিপ টিপ করে ওঠে। যাকে যত সব গুন্ডা বদমাইশ, মরেছে ঠিক হয়েছে। বটুকবাবু ছক্কুর চিন্তা মন থেকে ঝেড়ে ফেলে দিলেন। দিন চারেক বাদে কিঞ্চিত সুস্থ হয়ে বাঁধায়ের কাজ করতে গিয়ে নতুন কেনা ছুরিটা খুঁজে পেলেন না বটুকবাবু। ঘরে তন্ন তন্ন করে খুঁজলেন, নেই। দপ্তরির কাছে খোঁজ করলেন, সেখানেও নেই। দপ্তরি বলল, সেদিন একখানা নতুন ছুরি এনেছিলেন বটে, কিন্তু এখানে তো ফেলে যাননি। ইস, অমন ছুরিখানা হারালো বুঝি। দপ্তরির দোকান থেকে বেরিয়ে আর কোথাও গিয়েছিলাম কি, কোথায় যে ফেললাম। বটুকবাবু কিছুতেই তা মনে করতে পারলেন না। কেমন লাগলো বন্ধুরা আজকের গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ এইরকম গল্প নিয়ে প্রতি শনিবার ঠিক দুপুর 1টায় আমি হাজির থাকছি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।